বাকিটুকু ফেলেই উঠে গেল সে। কাঁধে ব্যাগ তুলতে তুলতে বলল, চলুন। কল্প নিঃশূপে দেখলো ওর কর্মকাণ্ড, কিছু বলল না। জিহান রিক্তাকে বিদায় জানিয়ে বিল পে করে বেরিয়ে গেল। ঘুঙুর বেরিয়েই হাঁটা শুরু করলো। কল্প বাইক স্টার্ট দিয়ে ঘুঙুরের সামনে গিয়ে থামলো, বলল, কেস খাওয়াতে চাস আমায়? জলদি ওঠ। ঘুঙুর তেরামি করে বলল, যাব না, আপনার সঙ্গে হেঁটে যাব। তারপর তোর বাপ এসে আমার ঠ্যাং ভাঙুক। বেশ হবে, আমি যাব না। কল্প বাইক থেকে হাত বাড়িয়ে ঘুঙুরের হাত টেনে ধরলো, বলল, এত রাগিস কেন ভাই? তাড়াতাড়ি ওঠ না, জরুরি কাজ আছে, তোকে নামিয়ে যেতে হবে। ঘুঙুর কথা বাড়ালো না আর, উঠে বসলো চুপচাপ। কল্প মুচকি হেসে বাইক স্টার্ট দিল। চলতে চলতে সতর্ক করল, ধরে বস। 10 মিনিটে ঘুঙুরদের বাড়ির সামনে চলে এলো বাইক। বাইক থামতেই ঘুঙুর নেমে দাঁড়ালো চটপট। থেমে থেমে বলল, মাত্রই সুস্থ হয়েছেন, এখনই কাজকর্মে ফিরতে হবে? কল্প কেমন জানি তাকালো, তাকিয়েই রইল। সময় নিয়ে বলল, ঘরে বউ থাকলে মাইরি বলছি আর কোথাও যেতাম না, সারাদিন দরজা দিয়ে বউ নিয়ে শুয়ে থাকতাম। ঘুঙুর চোখ মুখ কুঁচকে বন্ধ করে ফেলল। দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল, অসভ্য। কল্প শুনে ফেলল তা। বাইক নিয়ে যেতে যেতে চিল দিয়ে বলল, শুধু তোর জন্য। ঘুঙুরের মনটা উৎফুল্ল হয়ে আছে। বাড়ির আনাচে কানাচে মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছে সে। 10 দিন বাদে আজ বাবা মা বাড়িতে আসছেন। কোথাও একটা শূন্যস্থান ভরাট হতে চলেছে। বাবা মা হলেন ছায়া বৃক্ষের মতো। মাথার ওপর আছেন মানে ভরসা আছে, প্রশান্তি আছে। নূপুর সেই থেকে ঘুঙুরকে খেতে ডাকছে, কিন্তু কে শোনে কার কথা? সে বারংবার বলছে, বাবা মা এলে একসঙ্গে খাবে। কতদিন তাদের সঙ্গে খাওয়া হয়নি। সকাল গড়িয়ে দুপুর হলো। ঘুঙুর অধীর আগ্রহে সদর দরজা ধরে দাঁড়িয়ে। অপেক্ষিত মুখখানা মলিন হয়ে আছে। অপেক্ষার ভার বুকে চাপ সৃষ্টি করছে। বুক চিরে হাহাকার বেরিয়ে আসছে। আশ্চর্য, সে কি বাচ্চা বনে গেল? বাবা মাকে দেখলেই কি তবে কেঁদে বুক ভাসাবে? হলেও তাই। বাড়ির সামনে অটোরিকশা থামতেই ছুট লাগালো ঘুঙুর। ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে। হেঁচকে তুলে কেঁদে দিল। আচমকা ভয় পেয়ে গেলেন নলিনা। এমনটা কেন হলো? মেয়েটা তো একটু আগেও দিব্যি ফোনে কথা বলল। আর কিছু ভাবতে পারলেন না তিনি। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে আম্মা, এভাবে কাঁদছো কেন? ঘুঙুরের হেঁচকে আরও এক ধাপ বাড়ল। ততক্ষণে আমির সাহেব ভাড়া মিটিয়ে অটোরিকশা বিদায় করে হন্তদন্ত হয়ে এগিয়ে এসেছেন। মেয়ের এই অবস্থা দেখে তিনিও একই প্রশ্ন করলেন। কি হয়েছে আম্মা? ঘুঙুর নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে মাথা তুলল। আহ্লাদী কণ্ঠে বলল, মিস করেছি। আমির সাহেব ও নলিনা বেগম একে অপরের মুখে চাওয়াচাওয়ি করে সমস্বরে হেসে উঠলেন। আমির সাহেব বললেন, তাহলে এই ব্যাপার। ঘুঙুর লজ্জা পেয়ে মাথা নুয়ে ফেলল। মেয়েকে জড়িয়ে বাসার মধ্যে ঢুকতে ঢুকতে নলিনা বেগম আমির সাহেবের উদ্দেশ্যে বললেন, যাওয়ার আগে আপনি এদেরকে বড় হয়ে গেছে বলেছিলেন না? দেখেন এখন কত বড় হয়েছে তারা। আমির সাহেব হাসলেন, পরপর বললেন, তোমার আপু কোথায়? ঘুঙুর বলল, আপু খাবার সাজাচ্ছে। নিজ হাতে রান্না করে টেবিল সাজিয়ে ফেলেছে নূপুর। এর আগে কখনো নিজ হাতে এত সব রাঁধেনি। মায়ের থেকে দু একটা রান্না শিখেছিল বটে, কিন্তু বাবার আহ্লাদে তা ট্রাই করার সৌভাগ্য হয়নি কখনো। এবার সুযোগ পেয়ে এতদিন বোনসহ নিজের জন্য রেঁধেছে, আজ আবার বাবা মার জন্য রেঁধে ফেলল। ইন্ট্রোভার্ট মেয়েটার ভেতরে ভেতরে দারুণ দক্ষতা আছে, যা সে সবার সামনে প্রকাশ খুব কমই করে। পুরো গোছগাছ কমপ্লিট করে হাত ঝেড়ে সামনে ফিরতেই বাবা মাকে নজরে পড়ল তার। সহাস্যে এগিয়ে গেল তাদের নিকট। কুশল বিনিময়ে বলল, এসো গেছো? রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? আমির সাহেব মাথা নাড়লেন, বললেন, না মা, কোনো অসুবিধা হয়নি। নূপুর মায়ের দিকে তাকিয়ে একটু হাসলো, তারপর বলল, যাও, দুজনেই ঝটপট ফ্রেশ হয়ে এসে একসঙ্গে খাবো। ঘুমুর তো সকালেও কিচ্ছু খায়নি, একসঙ্গে খাবে বলে। ছোট মেয়ের বাচ্চামো শুনে আমির সাহেব নলিনা বেগম দুজনেই অবাক না হয়ে পারলেন না। বকাঝোকা দিতে দিতে চললেন তারা ফ্রেশ হতে। দুপুরে আসবে যেন পুরো একবেলা না খেয়ে বসে থাকার মানে কি? রাতের খাবার শেষে নূপুরের ডাক পড়ল বাবা মায়ের ঘরে। এভাবে হুট করে কখনো ডাক পড়েনি, আজই প্রথমবার। কেমন জানি মনটা খচখচ করে উঠল নূপুরের। শঙ্কিত মনে এগিয়ে গেল সে। ঘরের সামনে দাঁড়িয়ে বেশ খানিকটা সময় নিল ভিতরে ঢোকার জন্য। একটা সময় পর ঢুকে গেল টুক করে। আমির সাহেব বই পড়ছিলেন, নলিনা কাপড় ভাঁজ করছেন। নূপুর বাবা মায়ের দিকে এক পলক দেখে মাথা নত করে ফেলল, বলল, আমাকে ডেকেছিলে? আমির সাহেব বই থেকে মুখ তুললেন, বন্ধ করে রাখতে রাখতে বললেন, এসে গেছে, বসো, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে।
নূপুর বিছানার কোণে চুপটি করে বসলো। নলিনা বেগম হাতের কাপড় ফেলে সেও এগিয়ে এলেন, বসলেন মেয়ের একেবারে নিকটে। আমির সাহেবকে ইশারা করলেন শুরু করতে। স্ত্রীর ইশারা পেয়ে আমির সাহেব মুখ খুললেন, গলা ঝেড়ে বললেন, শোনো মা, তুমি এখন বড় হয়েছ। আমরা বাবা মা যতই বলি মেয়েরা এখনো ছোট, কিন্তু সমাজ সেটা মেনে নেবে না। এই সমাজের চোখে তোমরা যথেষ্ট বড় হয়েছ, বিয়ের বয়স হয়েছে। এখন আমরা বাবা মা চিরকাল বেঁচে থাকবো না। হায়াত মত আল্লাহর হাতে। বেঁচে থাকতে থাকতে তোমাদের সুপাত্রের নিকট হস্তান্তর করতে পারলে মরেও শান্তি। তাছাড়াও তোমার নানুমণি প্রচন্ড অসুস্থ, যা অবস্থা দেখলাম বলা যায় কি দিয়ে কি হয়ে যায়। যে কারণে এবার তিনি আমাদের ডেকেছিলেন, আর খুব কাছের এক বান্ধবীর নাতির সঙ্গে তোমার বিয়ের বিষয়ে তিনি মত প্রকাশ করেছেন। ছেলে যথেষ্ট সুপাত্র, আমরা খোঁজ খবর নিয়ে এসেছি। আমি এবং তোমার মা সহমত পোষণ করেছি। এবার শুধু তোমার মতের অপেক্ষায়। পাথর বনে বসে রইল নূপুর। তার হরিণ টানা চক্ষু যুগল চিকচিক করছে অশ্রুতে। বাবা মায়ের সামনে পরতে বারণ, তাই অতি কষ্টে শক্ত করে বেঁধে রাখলো তাদের। এখান থেকে কোনো রকমে বের হতে পারলেই বাঁধন হারা হবে অশ্রুগুলো। আমির সাহেব মেয়ের নিশ্চুপতা লক্ষ্য করলেন, পুনর্বার মুখ খুললেন, এখন ঘরে যাও, বিশ্রাম করো, ভেবে দেখো, তারপর মতামত জানিও। তোমার মতের বিরুদ্ধে এক পা এগুনের মতো বাবা মা আমরা নই। নূপুর আলগোছে মাথা নেড়ে উঠে পড়ল। মায়ের দিকে তো ভুলেও তাকালো না। এই সব কিছুর জন্য মায়ের পরিবার আর মায়ের উপর অভিমানের পাহাড়টা যেন আকাশ ছিল। মন্থর পায়ে বেরিয়ে গেল সে পথে চেয়ে নলিনা বললেন, শেষ পর্যন্ত মত দেবে তো? আমার জানি কেমন ঠেকছে। আমির সাহেব তাকে আশ্বস্ত করে বললেন, দেবে না আবার? নূপুর আমার মেয়ে, বাবা মায়ের কথার অমান্য হবে না। শোবার আগে জগ খালি দেখে বিরক্ত হলো ঘুঙুর। মাঝরাতে সে প্রায়শই পিপাসিত হয়, জগে পানি রাখাটা জরুরি। প্রবল অনীহা সমেত বিছানা ছাড়ল সে। হেলে দুলে বের হলো ঘর থেকে। সামনের চিকন আঙিনা পেরিয়ে ডাইনিংয়ে এগোচ্ছিল। আবছা আলোয় পথিমধ্যে লক্ষ্য করলো বাবা মায়ের ঘর সোজা। কেউ একটা দৌড়ে বেরিয়ে গেল। কিছু মুহূর্ত লাগলো অবয়বটাকে মস্তিষ্কে ধারণ করতে তার। যখন পুরোটা মানসপটে ধবধবে কাচের ন্যায় পরিষ্কার হয়ে এলো, তখন কলিজা কেঁপে উঠল তার। বিস্ময়াবিষ্ট হয়ে একটা কথাই বারংবার ভাবল। আপু কাঁদছে, কিন্তু কেন? সময় ব্যয় না করে নূপুরের পিছু নিল সেও, কিন্তু কিছু লাভ হলো না। সে পৌঁছানোর আগেই নূপুর শব্দ করে ঘরের দরজা আটকে দিল। জগ হাতে বনে দাঁড়িয়ে রইল ঘুঙুর। তার ছোট মস্তিষ্ক এত চাপ নিতে পারছে না। কাঠখোট্টা আপুটা যে কাঁদতে জানে এতকাল, সেটাই তো তার অজানা ছিল। হাজারো প্রশ্নের বেড়াজাল মনে চেপে নিজ কক্ষে ফিরে গেল সে। জগেও আর পানি ভরা হলো না। আনমনা হয়ে শুয়ে পড়ল। যে মেয়ে বাড়ির সবার থেকে বেলা করে ঘুম থেকে উঠে, তাকে সর্বপ্রথম উঠতে দেখে অবাক হলেন নলিনা বেগম। সকালের নাস্তার বন্দোবস্ত করতে কিচেনে এগোচ্ছিল তিনি। যাত্রা পথে দেখা হলো নূপুরের সঙ্গে। ড্রয়িং রুমে পায়চারি করছিল সে। অনেকটা বিধ্বস্ত লাগছে চেহারাখানা। সকাল সকাল এমন উদ্বিগ্নতার হেতু জানতে চাইলে নূপুর দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল। মিনমিন করে বলল, একটু ফুফুদের বাড়িতে যাচ্ছিলাম। নলিনা বেগম অবাকের চূড়ান্তে। বিস্মিত কণ্ঠে বললেন, সাত সকালে ও বাড়িতে কি কাজ? নূপুর মাথা নত করে নিল, বলল, ওই একটু দরকার ছিল। হ্যাঁ, কি দরকার সেটাই তো জানতে চাইছি। নূপুর কি বলবে না বলবে খুঁজে না পেয়ে চট করে বলল, ওই আম্মা, পড়ে যাব। কথা শেষে চট জলদি নিজের কক্ষের পথ ধরছিল সে। আটকে দিলেন নলিনা। থমথমে কণ্ঠে বললেন, বড় হয়েছো, বিয়ের সম্বন্ধ এসেছে, এখন একটু নিয়মকানুন মানতে শিখো। এই সময়ে এত বাইরেমুখী ভাব ভালো নয়। মেয়ে দেখতে এলে ঘরের চেয়ে পরের কথাই মানুষ বেশি শোনে। যাও, গিয়ে শুয়ে পড়ো, নাস্তা তৈরি হলে খেতে রাখবো। নূপুর ধীরে সুস্থে মাথা নেড়ে সম্মতি জানিয়ে সেভাবেই চলে গেল। নলিনা বেগম চিন্তিত মনে দাঁড়িয়ে রইলেন। নাস্তা আর কি তৈরি করবেন? অজানা আশঙ্কা এখন আর সর্বত্র জুড়ে। সন্তানের মনের খবর মাকে বলার প্রয়োজন পড়ে না। নজরে নজর মিললে মা সেই বার্তা এমনিতেই পেয়ে যান। কাদের ব্যাগটির কালো রঙা ফিতাখানা শক্ত করে চেপে ধরে হাঁটছে ঘুঙুর। পথ যত এগোয় তার গতি তত কমে। সেই ঘটনার পর থেকে এতদিন তো কলেজ না গিয়েই কাটিয়ে দিল। এখন বাবা মা ফিরেছেন তাদের সামনে না গিয়ে। উপায় কি? তার উপর এক্সাম শুরু হতে আর মাত্র কিছুদিন।
কত ফর্মালিটিস বাকি, বৃষ্টিটাও সঙ্গে নেই, সে আবার অসুস্থ। প্রত্যেক পরীক্ষার আগে ওর জ্বর হওয়াটা মাস্ট। সারা বছর না পড়ে পরীক্ষার আগে শুধুমাত্র টেনশন করে করেই জ্বর বাঁধিয়ে ফেলে। অদূরে কলেজের নেভি ব্লু রঙা পেল্লায় লোহার গেটখানা নজরে আসছে। ঘুঙুরের দৃষ্টি সেদিকেই। খানিকটা শঙ্কিত মনে উদাসীন হয়ে রাস্তা চলছিল সে। প্রতিমধ্যে তার সম্মুখে এসে একটি প্রাইভেট কার ব্রেক কষল। চমকে তাকালো ঘুঙুর। এভাবে কেউ গাড়ি থামায়? অবাকের চূড়ায় পৌঁছে গেল সে যখন দেখল তার সম্মুখের গাড়িটি কল্পের। গাড়ির ডোর ওপেন করে স্টাইলিশ লুকে নেমে আসছে কল্প। ব্লু শার্ট, হাতা কোনোই অবধি ফোল্ড করা, ডেনিম জিন্স, রোলেক্স হ্যান্ডওয়াশ, সিল্কি চুলগুলো বরাবরের মতোই ললাটে লেপ্টে আছে। তার হাঁটার গতি এসে থেমেছে ঘুঙুরের সম্মুখে। তীক্ষ্ণ দৃষ্টিতে আপাদমস্তক ঘুঙুরকে দেখে নিয়ে বলল, কলেজ যাবি? ঘুঙুর নিষ্প্রভ কণ্ঠে বলল। হুম। কল্প কোমর থেকে একটু নিচে দুহাত রেখে কিছু একটা ভাবলো, পরপর বলল, যেতে হবে না। ঘুঙুর ঠিক বুঝলো না, পুনরায় জিজ্ঞেস করলো, কি? বললাম যেতে হবে না, গাড়িতে গিয়ে বস। ঘুঙুর হতভম্ব হয়ে বলল, পাগল আপনি? কলেজ না গিয়ে গাড়িতে উঠবো কেন? আমি বলেছি তাই। আপনি বললেই আমাকে তা শুনতে হবে? অফকোর্স শুনবি। কেন? কি হন আপনি আমার? নাথিং। তো শুনবো না আপনার কথা। কি করবেন? কল্প কপালে 2 আঙ্গুল ঘষে ক্রোধ সংবরণের চেষ্টা করল। নিজেকে অনেকটাই নিয়ন্ত্রণে এনে বলল, তেরামি না করে ওঠ। ঘুঙুর খামে ধরে দাঁড়িয়েই রইল। দুহাত বুকে গুজে অন্যদিকে মুখ ঘুরিয়ে দৃঢ় কণ্ঠে বলল, উঠবো না। কল্প দীর্ঘশ্বাস ফেলল। আশেপাশে ঘুরে ঘুরে একবার নজর বোলালো, না, কাউকে নজরে আসছে না। সে ফট করে ঘুঙুরের হাত শক্ত করে চেপে ধরল, টেনে হিঁচড়ে নিয়ে গেল গাড়ির কাছে। দরজা খুলে কষে ধাক্কা মেরে ঘুঙুরকে সিটে ফেলে দিয়ে ঠাস করে দরজা লক করে দিল। দ্রুত পদচারণে ঘুরে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। আকস্মিক ঘটনায় ঘুঙুর টু শব্দ করার সময়টুকু পেল না। বুঝতেই পারল না কি থেকে কি হয়ে গেল। যখন চৈতন্যে এলো তখন আর চেঁচিয়ে লাভ নেই। ভয়ে সিটিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। গাড়ি চলতে শুরু করেছে। কল্পের রক্তিম দৃষ্টির দিকে আর চোখে এক পলক তাকিয়ে ঢোক গিলল ঘুঙুর। চোখ সরিয়ে উঠে বসতে চাইল সিটে। সোজা হয়ে বসতে গিয়ে অনুভব করলো তার কাঁধে ভীষণ লেগেছে। তো লাগবে না? যেভাবে ফুটবলের মতো তাকে ছুঁড়ে ফেলেছে তাতে বেঁচে আছে এই অনেক। কাঁধ চেপে ধরে সোজা হয়ে বসলো সে। মুখ দিয়ে বিন্দুমাত্র তুর শব্দ করল না। এমনটা যদি অন্য কোথাও হতো তাহলে ভুবন কাঁপিয়ে কাঁদতে বসতো সে। কিন্তু এই পাষণ্ড পুরুষের জিম্মায় যতক্ষণ আছে প্রাণ নিয়ে ভালোই ভালোই বাড়ি ফেরাটাই এখন লক্ষ্য। তারা তো স্বাদের 7-5 ভাবনায় ব্যাঘাত ঘটে কল্পের কথায়। আমাকে গেলা শেষ হলে সামনে তাকা, তোর জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ঘুঙুর যে আর চোখে বারংবার কল্পকে দেখছিল তা বুঝতে পেরে উপরোক্ত কথাটুকু বলেছে কল্প। যা শুনে হিমশীতল পবন বয়ে গেল ঘুঙুরের সর্বাঙ্গ জুড়ে। ও রন্দে রন্দে বেজে উঠল প্রতিবাদের ধ্বনি। কিন্তু না, এখন প্রতিবাদের সময় নয়। সুযোগ বুঝে কড়ায় গন্ডায় সব ফেরত দিবে সে। এখন আপাতত শোক পালন করুক। তার আকাশকুসুম ভাবান্তরের সীমা টানতে আরেকবার ভেসে এলো সেই চিরাচিরিত সুর, নিষ্পৃহ ধ্বনি। সিট বেল্টটা লাগিয়ে নে। ঘুঙুর সময় নিয়ে মাঠে নামলো। কতক্ষণ নেড়েচেড়ে চেষ্টা করলো কথা শোনার, কিন্তু হলো না। ঠোঁট উল্টে বসে রইল। কল্প পুনর্বার তাড়া দিয়ে বলল, হলো? ঘুঙুর সঙ্গে সঙ্গে উত্তরে বলল, পারছি না তো। তা পারবি কেন? পারিস তো শুধু আমার মাথা খেতে। কল্প বিরক্ত হলো। জিভ দিয়ে বর্গীয় ধ্বনি আউড়িয়ে জানান দিল তার বিরক্তির মাত্রা ঠিক কতখানি তীব্র। পরপর গাড়ি সাইডে থামিয়ে ঝুঁকে এলো সে ঘুঙুরের দিকে। সে যত এগোয় ঘুঙুর তত সিটের সঙ্গে লেপ্টে যাচ্ছে। যেতে যেতে একেবারে জানালার সঙ্গে লেপ্টে গেছে। কল্প তিতি বিরক্ত, না পেরে ধমকে উঠল তৎক্ষণাৎ, থাপড়ে গাল লাল করে ফেলবো। বেয়াদব, তোর বাপও বাঁচাতে আসবে না। সো কাহিনী না করে চুপচাপ কথা শুনবি, নয়তো এখানেই মেরে কবর দিয়ে চলে যাব। ঘুঙুর ভয়ে ফুপিয়ে উঠল। কল্প রক্তিম দৃষ্টিতে তাকাতেই সঙ্গে সঙ্গে ঠোঁট কামড়ে ধরে চেষ্টা করলো কান্না সংবরণ করার। কল্প সিটবেল্ট লাগিয়ে দিয়ে সরে গেল। পুনরায় গাড়ি চলতে শুরু করলো। ঘুঙুর সোজা হয়ে বসে জানালার বাহিরে মুখ ঘোরালো। না চাইতেও বেরিয়ে আসা কান্নার ভিড় জমলো গাল বেয়ে। সন্তপর্ণে সেই অশ্রুটুকু আড়ালেই থেকে গেল। কল্প বুঝলো, কিছু বলল না। ক্রোধের দাপটে শুধু ভারী নিঃশ্বাস ফেলতে লাগলো। শুনশান নিরিবিলি রাস্তায় এসে গাড়ি থামলো। অদূরে নদীর কিনারা চোখে পড়ছে, আরেকদিকে বিধ্বস্ত ধানক্ষেত। মাঝখানে সুবিশাল রাস্তা সাপের মতো হেলে দুলে চলেছে।
বাড়িঘর তো দূরে থাক, আশেপাশে একটা জনমানবের চিহ্ন অবধি নেই। ঘুঙুরের আত্মা কেঁপে উঠল এমন একটা জায়গায় গাড়ি থেমেছে দেখে। সে ঘাড় ঘুরিয়ে কল্পের দিকে তাকাতেই দেখতে পেল কল্প সিট বেল্ট খুলে গাড়ি থেকে নামছে। চোখাচোখি হলো সেই মুহূর্তেই। কল্প ইশারায় শক্ত চোখে তাকেও নামতে বলল। কল্পের মুখশ্রীতে অদ্ভুত কাঠিন্যতা বিরাজমান, যা ঘুঙুরের ছোট্ট সত্তায় ভয়ঙ্কর তোলপাড় ফেলতে যথেষ্ট। ঘুঙুর সেভাবেই শক্ত হয়ে রইল, সিটের সঙ্গে ঠেসে ঠুসে লেগে রইল। বারংবার মাথা নেড়ে বসাতে চাইল, সে কিছুতেই বের হবে না, কিছুতেই না, কিছুতেই না। নদীর পার হতে ঠান্ডা হাওয়া ক্রমশ ধেয়ে আসছে। হিমেল হাওয়া, মনের শঙ্কা সব মিলিয়ে জড়সড় অবস্থা ঘুঙুরের। 10 মিনিট যাবৎ এই লুকোচুরি খেলা চলছে। কল্প গাড়ির বনেটের ওপর বসে সিগারেট টানছে। নেই কোনো ব্যস্ততা, নেই কোনো আশঙ্কা, প্রবল শান্তি। সময় হাতে নিয়ে সিগারেটে সুখ টান বসাচ্ছে সে। ঘুঙুরকেও বের হওয়ার জন্য দিচ্ছে না কোনো তাড়া। দুজনেই দুজনের মতো নিঃশব্দ। কল্প নিঃশব্দ থাকলেও বেশিক্ষণ নিস্তব্ধতা আঁকড়ে পড়ে থাকতে পারল না ঘুঙুর। কিঞ্চিত ভীত মনকে বয়ে নিয়ে গুটিসুটি পায়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। পশ্চিমে তখন উলট পালট করে হাওয়া বইছে। গাড়ির মধ্যে অতটাও ঠাওর করতে পারেনি ঘুঙুর। বাহিরে এসে যেন উড়িয়ে নিচ্ছে তাকে। কালো রঙা লেডি জ্যাকেটটির দুপাশ ধরে আরেকটু গায়ের সঙ্গে চেপে ধরল সে। মাথায় হিজাব থাকায় ঠান্ডা লাগছে কম। তন্মধ্যে মনে হলো এত কিছু পরিধানের পরও তার এত ঠান্ডা লাগছে, তাহলে কল্প কিভাবে ঠায় বসে রয়েছে? পাষাণ হৃদয়ের ছোঁয়া কি শরীরেও লেগে গেল? মনে প্রশ্ন চেপে চুপচাপ এগিয়ে গিয়ে কল্পের সামনে দাঁড়ালো সে। মিনমিনে স্বরে জানতে চাইল, আপনার ঠান্ডা লাগছে না? কল্প সিগারেটের ছাই হাওয়ায় উড়িয়ে দিয়ে কিছুক্ষণ সেদিকে চেয়ে রইল। উত্তর না পেয়ে ঘুঙুর পুনরায় বলল, কথা বলছেন না যে? সিগারেটে শেষ টান দিয়ে অবশিষ্ট অংশটুকু দূরে ছুড়ে দিল কল্প। বনাটের ওপর থেকে নেমে পড়ল চটপট। ফোল্ড করা শার্টের হাতা নামাতে নামাতে বলল, কি বলেছিস? শুনতে পাইনি, আবার বল। ঘুঙুর ভ্রু কুঁচকে নিল। এভাবে না শুনে পারে কিভাবে, মুখে বলল, ঠান্ডা লাগছে না? কল্প হাতার বোতাম দুটো লাগিয়ে নিল, বলল, লাগলে কি করা যাবে? তুই পারবি ঠান্ডা কমাতে? আমি কিভাবে পারবো? আপনি গরম কাপড় সঙ্গে আনেননি? এনেছি, কিন্তু পরতে ইচ্ছে নেই। আজ একটু অন্যভাবে ঠান্ডা নিবারণ করা যায় না? কিভাবে? কল্প এগিয়ে এলো ঘুঙুরের অনেকটা নিকট, চোখে চোখ রেখে বলল, তুই পারবি? ঘুঙুর সম্মোহনের মতো কল্পের দৃষ্টিতে হারিয়ে গিয়ে বলল, কি? কল্প সেভাবেই দৃষ্টি রেখে শীতল কণ্ঠে বলল, তুই সত্যি পারবি? ঘুঙুর আবার বলল, কি? দূরত্ব ঘুচিয়ে আরো কিছু পথ এগিয়ে গেল কল্প। দুজনের মধ্যকার ফাঁক ধরা ছোঁয়ার বাহিরে। কল্পের এক হাত আপন গতিতে ঘুঙুরের কোমর ছুল। জ্যাকেটের ওপর দিয়েও স্পষ্টত কেঁপে উঠল পেলব দেহখানি। দৃশ্যমান রূপে কাঁপতে লাগলো চিকন গোলাপের পাপড়ির ন্যায় অধর যুগল। কল্প নিয়ন্ত্রণ সীমা হারিয়ে বসল। ওই কম্পিত অধর তাকে খুব টানছে। মস্তিষ্কের কার্যক্ষমতা হারিয়ে মনের ডাকে সাড়া দিয়ে ছুটে যেতে ইচ্ছে করছে নিষিদ্ধ পথে। শেষ মুহূর্তে এসে প্রকৃতি তাকে আটকে দিল। দমকা হাওয়ায় মস্তিষ্ক সজাগ হলো তার। কি করতে যাচ্ছিল ভেবে বসলো তৎক্ষণাৎ, কিন্তু সঙ্গে সঙ্গে সরে গেল না। কৌশলে অধরের পাশ ঘেঁষে নিজের অধর নিয়ে ঠেকালো ঘুঙুরের কর্ণে, ফিসফিসিয়ে ডাকলো, তোতা পাখি। ঘুঙুরের সর্বাঙ্গ ছলাৎ করে উঠল। পা গলিয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা তার। হাঁটুতে কম্পন ধরেছে তীব্রভাবে। মুখ ফুটে আর কিছু বলার শক্তি পাচ্ছিল না সে। বলার প্রয়োজন পড়লেও না। তার আগেই তাকে ছেড়ে ঝট করে দূরে সরে গেল কল্প। ফোনের উপর ফোন দিতে দিতে বিরক্ত নূপুর। রিক্তা কিছুতেই ফোন তুলছে না। গেল কই মেয়েটা? টেনশনে তার মাথা ছিঁড়ে যাচ্ছে আর তার কোনো পাত্তা নেই। এই বিপদের দিনে সে ছাড়া তাকে কে হেল্প করবে? 8 বার রিং বেজে 9 বারের বার কল রিসিভ হলো। ওপাশ থেকে ঘুমে ডুলু ডুলু কণ্ঠ ভেসে এলো। হ্যালো, কে? নূপুর কর্কশ কণ্ঠে বলল, ভাবলাম মোড়ে টোড়ে গিয়েছিস নাকি, সেই থেকে কল করছি। আবারও আদো কণ্ঠ ভেসে এলো, ঘুমোচ্ছে তো জানেমান। মরার মতো ঘুমাস, কানেও শুনিস না, অসহ্য। সরি তো, বল না কি হয়েছে। কি হয়নি সেটা বল, আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? বাবা মা আমার জন্য পাত্র পছন্দ করে এসেছে। সে তো ভালো খবর, বিয়ে করে নে। বিয়ে করে নেবো মানে? তুই কি আমার সঙ্গে মজা নিচ্ছিস? তোর মনে হলে তাই। নূপুর লম্বা নিঃশ্বাস টেনে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। আর আগে তার গা জ্বলে যাচ্ছে। পরপর বলল,
আই এম সিরিয়াস রিক্তা, বুঝতেই পারছিস আমার অবস্থাটা কি হচ্ছে, আর তুই আমাকে বিয়ে করে নিতে বলছিস। রিক্তা বিছানা ছেড়ে বসেছে, তার কণ্ঠ এবার সিরিয়াস হলো। বলল,